জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের, মন্তব্য হাসনাতের। লেখা থাকবে অভ্যুত্থানের প্রত্যাশা, জানালেন সার্জিস। মুজিববাদী সংবিধানটা কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে। আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল, আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। বিপ্লবের কৃতিত্ব এককভাবে কেউ দাবি করতে পারে না, মন্তব্য মির্জা আব্বাসের। ১৬ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফলে অভ্যুত্থান, বললেন রিজভী। ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে ট্রেনি চিকিৎসকদের সড়ক অবরোধ। জাহাঙ্গীর গেটে আওয়ামী আমলে চাকরি হারানো সেনা সদস্যদের অবরোধ, যানজটে ভোগান্তি। সড়কে প্রাণহানি থামছেই না। শেরপুরে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬। একটা ঘন্টা আসতেছি শেরপুর থেকে, এসে আমি খেলবো এই কথা বললে আমার কাছে। আমি কইছি বাবা আমি যাবো গো, আমি তোমারে নিয়ে যাবো গো। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন এফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। রোববার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এই সময় ঐক্যের দাবিতে স্লোগান দিতে থাকেন চিকিৎসকরা। এর আগে ট্রেনি চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে প্রথম পর্ব পাশ করাদের মাসিক ভাতা ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা নির্ধারণ করে সরকার। তবে এতেও নারাজ প্রশিক্ষণার্থীরা। ওই দিনই শিক্ষানবিশ চিকিৎসকরা তা প্রত্যাখ্যান করেন। বিএসএমএসইউ-তে প্রতিবাদে সমাবেশ করে। এরপর ভাতা ৫০,০০০ টাকায় উন্নীত করার দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। একটা ঘন্টা আসতেছি শেরপুর থেকে। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল নবম গ্রেড অথবা সমমানের, তো সেটা তো আসলে বাস্তবায়ন হয় নাই। আর আমাদের আন্দোলনটা দীর্ঘদিনের। নবম গ্রেডে আমাদের সকল সুযোগ সুবিধা সহ দেওয়া হবে অথবা আমাদের ভাতা ৫০,০০০ করা হবে, কিন্তু ওনারা দুইটার একটাও না করে আমাদেরকে আবার ৫,০০০ বাড়িয়ে ২৫,০০০ থেকে ৩০,০০০ করে দেয়। আমাদের লিখিত প্রজ্ঞাপন আসবে যে আমাদের ভাতা বৃদ্ধি ৫০,০০০ টাকা যেটা আমরা দাবি করছি, এটা যখন আমাদের লিখিতভাবে প্রজ্ঞাপনটা আসবে তারপরে আমরা বাসায় যাব। দর্শক, এই মুহূর্তে আপডেট জানবো। আবার সহকর্মী শাহবাগে রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। ট্রেনি চিকিৎসকদের প্রতিনিধি দল তো সচিবালয়ে গেছেন বৈঠক করতে, সে বিষয়ে কি তথ্য আছে এবং কতক্ষণ চলবে অবরোধ? বিজয়, আপনি প্রতিনিধি দল তো সচিবালয়ে গিয়েছেন বৈঠক করতে, সে বিষয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা এবং কতক্ষণ চলবে অবরোধ? আপনারা ইতিমধ্যে জানেন যে সকাল ১০টা থেকে কিন্তু ট্রেনিং যারা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত তাদের কিন্তু একটাই দাবি, তারা কিন্তু ৫০,০০০ টাকায় উত্তীর্ণ করতে হবে, ৫০,০০০ টাকা করতে হবে। কিন্তু আমরা যেমনটি জানি গত তারা আসলে এই আন্দোলন করে, এই দাবিতে কিন্তু আন্দোলনে নামে। এরপর কিন্তু কিন্তু তাদেরকে আসলে ৫,০০০ টাকা বাড়িয়ে ৩০,০০০ টাকা করা হয়। কিন্তু এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কিন্তু আবারও তারা
কিন্তু তাদেরও ভাতা ভাবে কিন্তু তাদেরও ভাতার যেন নবম গ্রেডে করা হয় এবং অর্থাৎ নবম গ্রেড যদি না করা হয় তাহলে যেন 50,000 টাকা করা হয়। তারা যেমনটি বলছেন যে আশেপাশের আমাদের যত দেশ রয়েছে তাদের যারা চিকিৎসক রয়েছে তাদের কিন্তু ভাতার পরিমাণ প্রায় লাখখানেক টাকা বা লাখখানেক টাকার উপরে, কিন্তু আমাদের দেশে কেন এই ধরনের বৈষম্যের শিকার হচ্ছে চিকিৎসকরা, এমনটাই কিন্তু তারা বলছেন। আমরা যেমনটি জানতে পেরেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু চিকিৎসকদের একটি প্রতিনিধি দল কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে বৈঠক করতে। তারা যদি তাদের দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে যদি তারা মনে করেন যে তাদের দাবি আসলে পূরণ হবে বা হয়েছে, তারা যদি কোনো আশ্বাস পান তাহলে তারা আসলে এই অবরোধ কর্মসূচি বন্ধ করবেন। তাছাড়া তা না হলে কিন্তু তারা যেমনটি জানাচ্ছেন আমাদেরকে, তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি কিন্তু আসলে চালিয়ে যাবে। তো এই অবরোধ কর্মসূচির কারণে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে শাহবাগে যে 4 রাস্তার মোড় রয়েছে, এই 4 রাস্তার মোড়ে কিন্তু আসলে চারদিকেই সড়ক অবরোধ করা রয়েছে। এটি কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষও যেমনটি বলছেন যে তারা আসলে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না এবং তারা বেশ সকাল থেকেই ভোগান্তিতে রয়েছে। বিজয়, ধন্যবাদ আপনাকে। ন্যায্য পাওনার দাবিতে রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিগত সরকারের সময়ে নিগৃহীত সেনা সদস্যদের পরিবার ও স্বজনরা। সকালে এই কর্মসূচির আয়োজন করে চাকুরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধা। প্রথমে সড়কে অবস্থান না নিলেও বেলা 11:30টার দিকে রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এ সময় সরকারের কাছে 3টি দাবি তুলে ধরেন তারা। উপদেষ্টা মণ্ডলীর সুদৃষ্টি কামনা করে তারা বলেন, চাকুরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত পাওনা বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা সহ পুনর্বহাল, এটি সম্ভব না হলে সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করা এবং বিচার ব্যবস্থার সংস্কারের দাবি জানান তারা। পরে 6 জন প্রতিনিধির সাথে বৈঠক করেন 3 বাহিনীর অফিসার প্রতিনিধিরা। 5 কর্মদিবসের মধ্যে যৌক্তিক সমাধানের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। আমরা আমাদের ক্ষতিপূরণ চাই, আমরা আমাদের অধিকার পূরণ চাই। কিছু সামান্য ভুল করলেও তাদেরকে একটা সুযোগ দেওয়া যেত, কিন্তু ফ্যাসিবাদ সরকারের আমলে কোনো তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। ইতিপূর্বে মাননীয় প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের কাছে স্মারকলিপির মাধ্যমে আমাদের কষ্টসমূহ তুলে ধরেছি এবং আমাদের দাবিসমূহ তুলে ধরেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার দৃশ্যমান পদক্ষেপ কর্তৃপক্ষ গ্রহণ করে। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা লেখা থাকছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে, যা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ করা হবে আগামী 31শে ডিসেম্বর। ছাত্র নেতারা বলছেন, আগস্টের গণঅভ্যুত্থানের রক্ত দিয়ে পুরনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে ছাত্র জনতা। তাদের ওই ত্যাগের আকাঙ্ক্ষারই প্রতিফলন হচ্ছে ঘোষণাপত্রে। এর মাধ্যমে 72-এর সংবিধানের কবর রচিত হবে। জানানো হয়, নতুন কোনো রাজনৈতিক দল নয়, গঠন করা হবে রাজনৈতিক শক্তি। লাখো জনতার জমায়েতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন ইতিহাস রচিত হয় 3 আগস্ট। ছাত্র জনতা হত্যার বিচার দাবির মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের রূপ নেয় কোটা সংস্কার আন্দোলন। ঘোষণা হয় শেখ হাসিনাকে হটানোর 1 দফা। পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণঅবস্থান তৈরি করুন। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এই 1 দফা পূরণ না হয়। পরের দিন একদিন এগিয়ে 5 আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণায় পতন হয় শেখ হাসিনা অধ্যায়ের। দেশ ছেড়ে যান তিনি, পালিয়ে যায় বেশিরভাগ নেতাকর্মী। 8 আগস্ট শপথ নেয় নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সরকার গঠনের 145 দিনের মাথায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কি থাকছে ওই ঘোষণাপত্রে? সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট তুলে ধরেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বলেন, এখনো চলছে চাঁদাবাজি, নৈরাজ্য আর ষড়যন্ত্র। 5 আগস্টই দেওয়ার দরকার ছিল ঘোষণাপত্র।
2018 সালের সড়ক আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার ভিত নাড়িয়ে দেয়। তার ধারাবাহিকতায় 2024 আসে। 2024 অধিকারের প্রশ্নে ছাত্র জনতা আবার রাজপথে নামে। তাদের উপর গুলিবর্ষণ হত্যাযজ্ঞের মধ্য দিয়েই শেখ হাসিনা তার কফিনের শেষ প্যারেডটি মানে। 5ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই 24-এর গণঅভ্যুত্থান, 24-এর এই বিপ্লব আমরা 90-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, 31 ডিসেম্বর ঘোষণাপত্রে কবর রচিত হবে 72-এর মুজিববাদী সংবিধানের। বলেন, 24-এর গণ অভ্যুত্থানে ওই দলিল প্রত্যাখ্যান করেছে জনগণ। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে। আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। মতামতের জন্য ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানোর কথাও জানান ছাত্র নেতারা। আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে। ইতিমধ্যে কিন্তু ড্রাফট বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। জুলাই রেভলিউশনের যখন প্রক্লেমেশনটা হবে, সেই প্রক্লেমেশনের মধ্যেই দেখবেন যে আমরা সেখানে ব্যাপারটা ঘোষণা করা হবে। আরেক সমন্বয়ক সার্জিস আলম, যিনি এখন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, বলেন, নতুন কোনো রাজনৈতিক দল নয়, তারা গঠন করবেন রাজনৈতিক শক্তি, যারা যোগ দিতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলে। এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এইখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে, দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায় এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত। তারা নতুন কোনো রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক, সেখানে তারা যুক্ত হতে পারে। সমন্বয়কদের আশা 3 আগস্টের মতোই 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামবে ছাত্র জনতার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সংবিধানের কবর রচনার মতো কথা ফ্যাসিবাদী, কারো কোনো মতামত না নিয়ে এমন কথা ঠিক নয়। শহীদের রক্তের উপর লেখা সংবিধান কবর দেওয়ার কথা বললে কষ্ট লাগে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, এককভাবে আন্দোলনকে নিজেদের করে নিতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এককভাবে কেউ কিছু দাবি করলে জনমনে বিভেদ সৃষ্টি হবে। মির্জা আব্বাস আরও বলেন, বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে না, তারা শুধু নির্বাচন ও ভোটাধিকার চায়। সচিবালয়ে আগুন লাগানোর সঙ্গে জড়িতরা উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। এমন কথা না বলাই ভালো, যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনার বিভক্তি আনবেন না। আমার এটাই হলো কথা। এত কষ্টের অর্জন হাসিনার পতন, সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজন লোকের ইশারায় কথা বলে এই বালফিল্যতা করে জাতিকে বিভক্ত করবেন না। সচিবালয়ে প্রবেশে সাংবাদিক সহ সবার স্থায়ী অস্থায়ী কার্ড বাতিল করে নতুন কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিক ও সংগঠনের নেতাদের সাথে বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে ব্রিফিংয়ে এমন তথ্য জানান উপদেষ্টা। বলেন, কাল থেকে নতুন কার্ড নিয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে। স্বরাষ্ট্র তথ্য মন্ত্রণালয় এ নিয়ে কাজ করবে বলেও জানান উপদেষ্টা। এদিকে দুদিন সাপ্তাহিক ছুটির পর আজ যথারীতি খুলেছে সচিবালয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর অফিসিয়াল কাজ বিকল্প স্থান থেকে শুরু হয়েছে। বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পরদিন দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় কার্যত ছিল অচলি। রবিবার সকালে সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হয়নি। কর্মচারীদের কার্ড পরীক্ষা করে দেওয়া হচ্ছে প্রবেশাধিকার। সচিবালয়ের বাইরে আজ শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাশের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত
একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। কালকে থেকেই আপনারা প্রবেশ করতে পারবেন সচিবালয়ে। সড়কে প্রাণহানি যেন থামছেই না। আজ শেরপুরে বাস সিএনজি অটোরিকশা সংঘর্ষে 3 নারী সহ 6 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 4 জন 2 পরিবারের সদস্য। পুলিশ বলছে বাস চালকের বেপরোয়া গতির কারণে ঘটেছে দুর্ঘটনা। আমি কি নিয়ে সান্ত্বনা যাবো, আমি কি নিয়ে বাড়িতে যাবো? ছোট বোন মাইশাকে নিয়ে নকলা থেকে শেরপুর সদরে যাচ্ছিলেন বাবু। কথা ছিল চাচার বাসায় যাওয়ার, কিন্তু তা আর হলো না। পথেই নেমে গেল ভাই বোনের জীবন প্রদীপ। আমি কইছি বাবা আমি যাবো গো, আমি তোমারে নিয়ে যাবো। 1 ঘন্টা আসতেছি শেরপুর থেকে, এসে আমি খেলবো এই কথা বললে নাই। আমার কাছে আমার বাতিটা নাই, আমার বাতিটি নাই। বাবুর সহযাত্রী ছিলেন মোখলেসুর রহমান ও উম্মে কুলসুম দম্পতি। নকলা থেকে তারাও যাচ্ছিলেন জেলা শহরে। মর্মান্তিক এই দুর্ঘটনায় না ফেরার দেশে তারা। ঘটনাস্থলে মারা যান সিএনজি চালক লোকমান। হাসপাতালে মৃত্যু হয় নীনা রানী নামে আরও একজনের। নিহতরা সবাই সিএনজি আরোহী। শেরপুরে যাওয়ার পথে এই স্পটে একটা ওর পাশ থেকে একটা কুকুর দাঁড়াইলে ওই যে কুকুরকে নিয়ন্ত্রণ করতে যায় রিফাত নামের একটা বাসের একদম নিচে চলে যায়। ঢাকা যাওয়ার পথে ওই সিএনজি এসে তার মুখোমুখি সংঘর্ষ হয়ে এই দুর্ঘটনা ঘটছে। প্রত্যক্ষদর্শীরা জানান রৌমারী থেকে ছেড়ে আসা রিফাত এন্টারপ্রাইজের বাসটি ঢাকা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল সিএনজিটি। ভাতশালা এলাকায় ঘটে দুর্ঘটনা। রাস্তায় চলাচলের সময় লোকগুলো মারা যাচ্ছে। আমাদের একটা ফ্যামিলির জন্য একটা লোক মারা গেলে অনেক কষ্ট হয় আমাদের চলতে। পুলিশ বলছে বাসটির গতি ছিল বেপরোয়া, তাতেই ঘটেছে দুর্ঘটনা। মরদেহগুলো উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে। পল্লী বিদ্যুতের গ্রিডের উপকেন্দ্রের সামনে রিফাত একটা বাস শেরপুর থেকে ঢাকামুখী এবং অপোজিট থেকে একটা সিএনজি শেরপুরমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন ঘাতক চালক ও হেলপার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 15 আগস্ট বিডিআর হত্যাকাণ্ড, জুলাই গণহত্যা, 3 ঘটনার সাথে সম্পৃক্ত শেখ হাসিনা। এসব ঘটনায় সেই হাসিনার ফাঁসি দেওয়ার দাবি করেছেন জায়দিন সম্পাদক শফিক রেহমান। জাতীয় প্রেস ক্লাবে বিডিআর হত্যাকাণ্ড, বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সার্বভৌমত্ব আন্দোলন অনুষ্ঠানে অংশ নিয়ে শফিক রেহমান আরও বলেন, 1 বছর নয় 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিচারের কাজ শেষ হওয়া উচিত। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না এনে বিচার কার্য করারও দাবি জানান তিনি। বলেন, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরলেই নানা অপকর্মে লিপ্ত হবেন, কারণ সে খুনি। হত্যাকাণ্ডের যে বিচার শেখ হাসিনা করেছিলেন তার ঘোষণা করা হয়েছিল আদালত প্রাঙ্গণে। আমি আদালত প্রাঙ্গণে নয়, আজকের এই প্রেস ক্লাবে ঘোষণা করছি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হোক। আমি মৃত্যুদণ্ড চাই না, কিন্তু মৃত্যুদণ্ড তাকে আত্মিকভাবে দিতে হবে। অর্থাৎ তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে দেখুন মানুষ তাকে কত ঘৃণা করে।